আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের সর্বশেষ অনুশীলনী 9.9, যেটার নাম হচ্ছে ফাংশনের চরম মান, সেটার আজকে হবে আমাদের লেকচার 1। 9.9 অনুশীলনীটার মেন জিনিসগুলো আমরা আজকেই শিখে ফেলবো, বাট তারপর আরও কিছু অতিরিক্ত অঙ্ক করার জন্য কয়েকটা লেকচারে বিভক্ত করা হয়েছে। তো আজকে হবে আমাদের লেকচার 1। 9.9 ভালো করে বোঝার জন্য আমাদের 9.8 ওইটার কিছু কনসেপ্ট আমাদের দরকার লাগবে। আমাদের 9.8 এর কথা কি মনে আছে? আমরা কিন্তু এখানে এই তত্ত্বগুলো শিখে নিয়েছিলাম। আমাদের যদি মনে করো একটা ফাংশন হয় y = f of x, এইটাকে একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যেটাকে আমরা বলি ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজ, dy/dx বলো অথবা f প্রাইম x বলো, একই কথা। সেটা দ্বারা কি নির্দেশ করে আমাদের কি মনে আছে? f প্রাইম x দ্বারা কি নির্দেশ করে? এটার হচ্ছে স্পর্শকের ঢাল। আমাদের যে y = f of x যে বক্ররেখা, y = f of x যে বক্ররেখা, ওর সমীকরণকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাইলে আমরা কি পাবো? ওর যে কোনো বিন্দুতে কিন্তু আমরা স্পর্শকের ঢাল পাবো। আমাদের 9.9 এ এই কনসেপ্টটা আমাদের দরকার লাগবে। তোমরা জানো, আবার যেহেতু স্পর্শক একটা সরল রেখা, সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে কিন্তু আমরা tan থিটার মাধ্যমেও স্পর্শকের ঢাল বের করতে পারবো। তাহলে আমাদের কিন্তু 9.8 এর এই সূত্রটা লাগবে। dy/dx বলো f প্রাইম x বলো, একই কথা। তাইলে এটা দ্বারা আমরা কি পাই? বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল পাই। আবার যদি স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই থিটা কোণের টেনজেন্ট নিলেও তো আমরা ঢাল পাই। তাহলে এটি কিন্তু 9.8 এর সূত্র। আমরা 9.9 ভালো করে বুঝতে পারার জন্য এই সূত্রটা আমাদের দরকার লাগবে। আগের অনুশীলনীর যে একবার ডিফারেন্সিয়েশন করলে বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পাওয়া যায়, আবার স্পর্শকটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার টেনজেন্টের মানটাও যে ঢাল নির্দেশ করে, সেই ইনফরমেশনটা আমাদের কিন্তু আজকে আমাদের দরকার লাগবে। এখন দেখো, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক, এখানে হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিক, আর এটা মনে করো মূল বিন্দু। আমাদের এই যে ফাংশনটা y = f of x, এটার যে লেখচিত্রটা, সেটা আমরা মনে করে নিই যে এটা লেখচিত্রটা এরকম। আমি যতটুকু চিত্র অঙ্কন করছি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এখন এখানে একটু দেখো তো, আমরা তো জানি x অক্ষের ধনাত্মক দিক বরাবর তোমরা যদি অগ্রসর হও, এদিক থেকে ওই দিকে অগ্রসর হইলে x এর মান কি হয়? বৃদ্ধি পায়। আবার যদি বাম দিকে আসো, তাহলে x এর মান কি হয়? হ্রাস পায় বা কমে যায়। আবার আমরা জানি y অক্ষের ধনাত্মক দিকে y এর মান বৃদ্ধি পায়, y অক্ষের ঋণাত্মক দিকে y এর মান কি হয়? y এর মান আর f of x এর মান কিন্তু একই কথা। কারণ কি? y = f of x। তাইলে এই দিকে গেলে x এর মান বাড়ে, ওই দিকে গেলে y এর মান বা ফাংশন অফ x এর মান বাড়ে। নিচের দিকে গেলে ফাংশন অফ x এর মান কমে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এদিকে গেলে x এর মান বাড়বে, এদিকে গেলে y এর মান বাড়বে, এদিকে গেলে y এর মান কমবে। আমি এখানে বক্ররেখাটা যতটুকু অঙ্কন করছি, এর মধ্যে দেখো তো, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমি যদি বক্ররেখা বরাবর অগ্রসর হই বা চিত্রটা বরাবর অগ্রসর হই, তাইলে কিন্তু আমি যতই ডাইনে যাচ্ছি চিত্রটা ততই উপরে যাচ্ছে। তার মানে x এর মান বৃদ্ধির সাথে সাথে ফাংশনটার মান কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো তো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত x এর মান বৃদ্ধির সাথে সাথে y বা f of x এর মান বৃদ্ধি পাচ্ছে। কেন? আমি যতই ডাইনে যাচ্ছি, চিত্র বরাবর আমি যত এদিকে যাচ্ছি মানে কিন্তু ডাইনে যাচ্ছি। আমি যতই ডাইনে যাচ্ছি চিত্রটা ততই কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে মানে y বা f of x এর মান বৃদ্ধি পাচ্ছে, আর ডানে যাচ্ছি মানে x এর মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে x এর মান বৃদ্ধির সাথে সাথে y বা f of x এর মান বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ফাংশনটা ক্রমবর্ধমান, ইংরেজিতে বলা হয় ইনক্রিজিং। x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ফাংশনের মান বৃদ্ধি পায়, তাহলে ওই অংশটাতে আমরা ফাংশনটাকে কি বলি? ক্রমবর্ধমান বা ইনক্রিজিং। আবার দেখো, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আমরা যতই লেখচিত্র বরাবর ডানে যাব, মানে x এর মান যতই বাড়বে, y বা f of x ফাংশনটার মান ততই কমতেছে, তাই না? x এর মান বাড়তেছে আর y বা ফাংশনের মান কমতেছে। এই ধরনের ক্ষেত্রটাকে আমরা বলি হচ্ছে ক্রমহ্রাসমান, ইংরেজিতে বলা হয় ডিক্রিজিং। তাহলে যদি x এর মান বৃদ্ধির সাথে সাথে ফাংশনের মান বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে আমরা কি বলি? ক্রমবর্ধমান।
এই যে চিত্রটা আমি আঁকলাম তোমাদের বোঝানোর জন্য, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফাংশনটা ক্রমবর্ধমান, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফাংশনটা ক্রমহ্রাসমান, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ফাংশনটা আবার কি হচ্ছে ক্রমবর্ধমান। তাইলে দেখো এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ফাংশনের মান বৃদ্ধি পায় তাহলে আমরা বলি ক্রমবর্ধমান, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ফাংশন বা ওয়াই এর মান যদি হ্রাস পায় তাহলে আমরা কি বলি ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান, ক্রমবর্ধমানে কিছু বাস্তব উদাহরণ আছে, যেমন মনে করো মানুষের বয়স কিন্তু সময়ের সাপেক্ষে এটা ক্রমবর্ধমান, তাই না? তোমার এখন বয়স মনে করো 17 বছর, 5 বছর পরে তোমার বয়স হয়ে যাবে 22 বছর, 10 বছর পরে তোমার বয়স হয়ে যাবে 27 বছর। যতই সময় বাড়বে বয়স ততই কি হচ্ছে বাড়তেছে। এটা কিন্তু ক্রমবর্ধমান ফাংশনের একটা বাস্তব উদাহরণ। আবার এই যে ক্রমহ্রাসমানের বাস্তব উদাহরণ বলতে পারো মানুষের আয়ু। যেমন মনে করো তোমার এক বন্ধু, তার আয়ু হচ্ছে 100 বছর, যদি আমরা আয়ু জানি না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি একটা উদাহরণ নিতেছি। মনে করো তার বয়স 17, তার আয়ু হচ্ছে 100 বছর, তার মানে আরও 83 বছর আছে। এখন থেকে 10 বছর পরে কিন্তু আর 83 বছর থাকবে না, তখন আরও 83 বছর থেকে 10 বছর কমে যাবে, 73 বাকি থাকবে আরও, এরকম আর কি। মানে সময় যতই বাড়তেছে আয়ু ততই কমে আসতেছে। এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান ফাংশনের একটা বাস্তব উদাহরণ। এখন দেখো ফাংশনটা যে জায়গায় আমাদের ক্রমবর্ধমান, ওই জায়গায় যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, দেখো ক্রমবর্ধমানের জায়গায় যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে কি ঘটনা ঘটতেছে, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করতেছে থিটা কোণ, এই থিটা কোণটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি 0 থেকে 90 এর মধ্যে, তাই না? তাহলে দেখো এই যে ক্রমবর্ধমানের যে কোনো জায়গায় তুমি যদি স্পর্শক অঙ্কন করো, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এসে কি করবে, থিটা কোণ উৎপন্ন করবে। সেই থিটা কোণটা আবার কি হবে, সূক্ষ্ম কোণ হবে। ক্রমবর্ধমান, এই যে এখানে আবার ক্রমবর্ধমান, এই জায়গায় যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাইলে স্পর্শকটা কি করবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আইসা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। আমরা তো জানি সূক্ষ্ম কোণের মান হচ্ছে 0 থেকে শুরু করে 90 এর মধ্যে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। আমাদের সূক্ষ্ম কোণটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, তোমরা জানো যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার মানে tan থিটা পজিটিভ। তার মানে আমাদের ফাইনালি কি দাঁড়াচ্ছে, সূক্ষ্ম কোণ উৎপন্ন হওয়ার কারণে স্পর্শকের ঢাল যে tan থিটা দিয়ে বের করা যায় সেটা কিন্তু পজিটিভ বা ধনাত্মক হয়ে যাচ্ছে। কেন? ওই যে tan থিটা দ্বারা ঢাল নির্দেশ করে। আমরা যেসব জায়গায় বক্ররেখার লেখচিত্রটা ক্রমবর্ধমান সেই সব জায়গায় যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে, সূক্ষ্ম কোণের টেনজেন্টের মান পজিটিভ, কারণ কি ফার্স্ট কোয়াড্রেন্টে। যেমন সূক্ষ্ম কোণের কয়েকটা উদাহরণ, 45 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি। তুমি ইচ্ছে করলে, বিশ্বাস না হলে ক্যালকুলেটর টিপ দিয়েও দেখতে পারো যে 1070, 1060 সবগুলা কি পজিটিভ আসবে। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত দিতে পারি, ক্রমবর্ধমান হওয়ার জন্য স্পর্শকের ঢাল পজিটিভ বা ধনাত্মক হইতে হবে। স্পর্শকের ঢালকে আবার এই যে এফ প্রাইম এক্স বা প্রথম অন্তরজ বা ফার্স্ট ডেরিভেটিভ বা একবার ডিফারেন্সিয়েশন দ্বারাও কি করা যায়, সূচিত করা যায়। তাইলে ক্রমবর্ধমান অংশে tan থিটার মান পজিটিভ মানে কি স্পর্শকের ঢাল পজিটিভ, তার মানে কি এফ প্রাইম এক্স সেটা কি হবে গ্রেটার দেন 0। তাহলে কিন্তু এটা আমাদের একটা শর্ত, ক্রমবর্ধমান হওয়ার জন্য আমাদের কি হইতে হবে, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হইতে হবে। তারপর দেখো যেসব জায়গায় ক্রমহ্রাসমান, এই যে এইসব জায়গায় এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কিন্তু ক্রমহ্রাসমান, এইসব জায়গাগুলোতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, স্পর্শক কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন করতেছে সেটা একটা স্থূলকোণ আসে। স্থূলকোণ মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে 90 থেকে শুরু করে 180 মাঝখানে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের tan থিটা কেমন হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট স্থূলকোণ ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি দেখতে পারো। এমনিতেও আমরা তো কোয়াড্রেন্টের অবস্থা জানি যে সেকেন্ড কোয়াড্রেন্টে tan থিটা নেগেটিভ। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, ক্রমহ্রাসমান অংশে আমরা যদি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। স্থূলকোণের tan নিলে কেমন আসে, নেগেটিভ আসে। একটা স্থূলকোণের উদাহরণ 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 178 ডিগ্রি, 179 ডিগ্রি, ওইগুলো যদি তুমি ক্যালকুলেটর দিয়ে নিয়ে দেখো দেখবে যে কি মান আসবে, নেগেটিভ মান আসবে। তার মানে ক্রমহ্রাসমানের জন্য আমাদের শর্ত কি, এফ প্রাইম এক্স লেস দেন 0। আরেকটা অবস্থা হইতে পারে, এই যে এই বিন্দুগুলোতে দেখো তো
এই বিন্দুগুলোতে আমাদের দিক চেঞ্জ হচ্ছে, এই যে ক্রমবর্ধমান থেকে বা ক্রমহ্রাসমানের দিকে যাচ্ছে, আবার ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান দিকে। এইসব বিন্দুগুলোতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, এই বিন্দুগুলোতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে কি দাঁড়াচ্ছে, স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই না? দেখো এই বিন্দুতে তুমি যদি স্পর্শক অঙ্কন করো, স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই বিন্দুগুলোতে এই যে যেসব জায়গায় বক্ররেখাটা বাঁক নিচ্ছে, এই বিন্দুগুলোতে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তার ঢাল কত হবে? ওই ক্ষেত্রে স্পর্শকের ঢাল হবে tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে স্পর্শকের ঢাল 0 হয়ে যাচ্ছে, মানে f প্রাইম x 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আরেকটা ক্ষেত্র কি আসতেছে, সেটা হচ্ছে f প্রাইম x ইকুয়াল টু 0। এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, এই যে যে বিন্দুগুলোতে বাঁক নিচ্ছে ওই বিন্দুগুলোতে তো স্পর্শকের ঢাল 0, ওই বিন্দুগুলোকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট, বাংলায় বলা হয় চরম বিন্দু বা সন্ধি বিন্দু। তাহলে এখান থেকে কিন্তু আমরা 3টে ইনফরমেশন পাইলাম। এই যে যে বিন্দুগুলোতে বক্ররেখাগুলো বাঁক নেয় ওই বিন্দুগুলোকে আমরা কি বলি, চরম বিন্দু বা সন্ধি বিন্দু। চরম বিন্দু বা সন্ধি বিন্দুতে কি হয়, আমাদের বক্ররেখার স্পর্শকের ঢাল 0 হয়, মানে একবার ডিফারেন্সিয়েশনের মান 0 হয়। তারপর ক্রমবর্ধমানের জন্য কি, একবার ডিফারেন্সিয়েশনের মান গ্রেটার দেন 0। ক্রমহ্রাসমানের জন্য কি, একবার ডিফারেন্সিয়েশনের মান লেস দেন 0। তাইলে এই কথাগুলোকে যদি আমরা একটু নোট করে রাখি, তাহলে দেখো চরম বিন্দু, যেটা ইংরেজি কি ক্রিটিক্যাল পয়েন্ট, y ইকুয়াল টু f অফ x ফাংশনটি যে সকল বিন্দুতে এই যে একবার ডিফারেন্সিয়েশনের মান, অথবা এই যে dy বাই dx আর f প্রাইম x কিন্তু একই কথা, সেটা যদি ইকুয়াল টু 0 হয়, সেই সকল বিন্দুকে চরম বিন্দু বা সন্ধি বিন্দু বলে। চরম বিন্দুতে স্পর্শক কেমন হয়, x অক্ষের সাথে সমান্তরাল হয়। তাহলে কিন্তু আমরা এখানে 3টে ইনফরমেশন পাইছি, এর মধ্যে এইটা একটা। পরে আরেকটা দ্বিতীয় শর্তটা কি দেখো, f প্রাইম x গ্রেটার দেন 0 হলে f অফ x ফাংশনটাকে আমরা কি বলি, ক্রমবর্ধমান। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কি ইনফরমেশন পাইছিলাম, সেটা হচ্ছে f প্রাইম x লেস দেন যদি 0 হয়, লেস দেন 0 হইলে f অফ x ফাংশনটা কি, ক্রমহ্রাসমান। তাহলে এই 3টা কথা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে, যে f প্রাইম x গ্রেটার দেন 0 হইলে f অফ x ক্রমবর্ধমান, f প্রাইম x লেস দেন 0 হইলে, মানে একবার ডিফারেন্সিয়েশনের মান লেস দেন হইলে f অফ x ক্রমহ্রাসমান। আর যদি একবার ডিফারেন্সিয়েশন বা f প্রাইম x যদি আমাদের ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা ওই বিন্দুটাকে কি বলি, চরম বিন্দু বা সন্ধি বিন্দু। এরপরে আরেকটা জিনিস দেখো, এই যে এই বিন্দুটাতে ফাংশনের যে আমাদের মান, y এর মান বলো f অফ x এর মান বলো, একই কথা, কারণ y ইকুয়াল টু f অফ x। এই বিন্দুতে ফাংশনের মানটা আশেপাশের বিন্দুগুলার মানগুলার থেকে বড়। তাহলে এইরকম যদি অবস্থার সৃষ্টি হয়, কোনো একটা বিন্দুতে ফাংশনের মান, ডান পাশে তুমি অসংখ্য বিন্দু নেও, বাম পাশে একটা ছোট্ট একটা ব্যবধি নিয়ে আসো, একটা ব্যবধির মধ্যে তো অসংখ্য বিন্দু থাকে, ডান পাশের অসংখ্য বিন্দু, ছোট্ট ব্যবধির মধ্যে বাম পাশের অসংখ্য বিন্দু, সবগুলোর থেকে আমাদের এই যে এই বিন্দুতে ফাংশনের মানটা কি, বড়। তাহলে এইরকম মানকে আমরা ফাংশনের গুরু মান বা বৃহত্তম মান বা সর্বোচ্চ মান, ইংরেজিতে ম্যাক্সিমাম ভ্যালু বলি। আবার এই বিন্দুতে ফাংশনের মানটা একটু খেয়াল করে দেখো তো, আশেপাশে ক্ষুদ্র যদি একটা ব্যবধি নেও, ওই আশেপাশের ডান পাশের মানগুলা বাম পাশের মানগুলা সবগুলা মান থেকে এই বিন্দুতে ফাংশনের মানটা কিন্তু ছোট। তাহলে এই ধরনের মানকে আমরা ফাংশনের লঘু মান বা ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান, ইংরেজিতে মিনিমাম ভ্যালু বলি। তাহলে মনে থাকবে গুরুমান কোনটা, যেই বিন্দুতে ফাংশনের মান ওর ডান পাশে ছোট্ট একটা ব্যবধি নিলাম, বাম পাশে ছোট্ট একটা ব্যবধি নিলাম, এই সবগুলোর থেকে এই বিন্দুতে ফাংশনের মানটা বড়। আবার এখানে দেখো ছোট্ট একটা ব্যবধি নিলাম, এদিকে কিন্তু অসংখ্য বিন্দু আছে, এদিকে অসংখ্য বিন্দু আছে, সবগুলোর মধ্যে এই বিন্দুতে ফাংশনের মানটা সবচেয়ে ছোট। তাহলে এই ধরনের মানকে আমরা কি বলি, ফাংশনের লঘু মান বা ক্ষুদ্রতম মান বা ছোট মান। এই বিন্দুতে ফাংশনের মানটাকে কি বলি, গুরু মান বা বৃহত্তম মান। মনে থাকবে, এই দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। এই বিন্দুগুলো আবার চরম বিন্দু কেন, এই বিন্দুতে আমরা যদি বক্ররেখার স্পর্শক অঙ্কন করি, স্পর্শক কি হচ্ছে, x অক্ষের সাথে সমান্তরাল হচ্ছে। দেখো এই যে x অক্ষের সাথে সমান্তরাল হচ্ছে,
তখন তো থিটার মান 0, কারণ দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0, তাহলে আমাদের tan 0 ডিগ্রি চলে আসে, যার মান 0। তাইলে আমরা বৃহত্তম মান বা গুরুমান, ক্ষুদ্রতম মান বা লঘুমান, মানে গুরুমান লঘুমান কোন বিন্দুতে পাই? চরম বিন্দুতে। চরম বিন্দুর জন্য শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে তুমি একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসে যে বিন্দু পাবো ওই বিন্দুতেই তুমি কি পেয়ে যাচ্ছ? গুরুমান বা লঘুমান। এখন কোনটা গুরুমান হবে কোনটা লঘুমান হবে সেটার জন্য কিন্তু আলাদা আরেকটা শর্ত, কারণ চরম বিন্দুতে তুমি গুরুমানও পাইতে পারো, লঘুমানও পাইতে পারো। এখন কোনটা গুরুমান হবে কোনটা লঘুমান হবে সেটা একবার ডিফারেন্সিয়েশন দিয়ে বোঝা যাবে না। সেটার জন্য আমাদেরকে বলা হয় যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বা দ্বিতীয় অন্তরজের পরীক্ষা। আমাদের ফাংশনের চিত্র যদি এরকম শেপ হয়, উত্তল বলি আমরা, উত্তলের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভের মান লেস দেন 0 আসে। আর এই ধরনের চিত্রকে আমরা বলি হচ্ছে অবতল। ইংরেজিতে এটাকে বলা হয় কনকেভ আপ, এটাকে বলা হয় কনকেভ ডাউন। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ইন্টারমিডিয়েটে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা নাই, কিন্তু আমরা এটা ইউজ করি গুরুমান লঘুমান নির্ণয়ের জন্য। সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটি কিন্তু উল্টা। উল্টা মানে কি? নেগেটিভ হইলে ফাংশনটা ওই যে ঊর্ধ্বমুখী যে এইরকম শেপ আসে, তখন আমাদের দেখো তো সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ফাংশনটা হচ্ছে কনকেভ আপ শেপ বা উত্তল শেপ। তখনকার যে চরম বিন্দু সেই জায়গাতে আমরা কি পাওয়া যায়? তখনকার যে চরম বিন্দু সেই জায়গাতে কিন্তু আমরা গুরুমান পাওয়া যায়। আর অবতলের জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কি? গ্রেটার দেন 0। সেই ক্ষেত্রে আমাদের যে চরম বিন্দু সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হইলে আমাদের কিন্তু অবতল শেপ, অবতল শেপের চরম বিন্দুতে আমরা কি পাই? লঘুমান পাই। তাহলে দেখো গুরুমান লঘুমানের জন্য আমাদের কিন্তু দুইটা শর্ত দাঁড়ায় গেছে। প্রথম হচ্ছে চরম বিন্দুতে যাইতে হবে। চরম বিন্দুতে যাওয়ার শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশনের মান 0। চরম বিন্দুর জন্য শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশনের মান 0। তারপর চরম বিন্দুতে কিন্তু গুরুমানও পাওয়া যাইতে পারে, লঘুমানও পাওয়া যাইতে পারে। সেই জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দরকার। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট হচ্ছে কি? একটু উল্টা। অনেক সময় কিন্তু আমরা এই যে টেস্টের রেজাল্ট পজিটিভ হইলে খুশি হই, আবার টেস্টের রেজাল্ট নেগেটিভ হইলেও খুশি হই। টেস্টের রেজাল্ট পজিটিভ মানে কি? যেমন মনে করো তুমি করোনা ভাইরাস টেস্ট আছে এফেক্টেড কিনা টেস্ট করতে গেছো, নেগেটিভ হইলে খুশি। আবার মনে করো একজন রিলেটিভের বেবি হবে কিনা প্রেগন্যান্সি টেস্ট করতে গেছে, যা দেখলো পজিটিভ, তার মানে নতুন বাবু আসতেছে, টেস্টের রেজাল্ট পজিটিভ হইলে খুশি। করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ হইলে খুশি, প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট পজিটিভ হইলে আমরা খুশি। তো এই ক্ষেত্রে আমরা নেগেটিভ হইলে খুশি কেন? নেগেটিভ হইলে আমরা কি পাচ্ছি? গুরুমান বা বড় মান পাচ্ছি, বড় মান পেলে তো খুশি লাগবে। আর এই ক্ষেত্রে আমরা লঘুমান বা ক্ষুদ্রতম মান পাচ্ছি। তাহলে আমাদের সামারি বা সারমর্ম কি দাঁড়াইলো? গুরুমান আর লঘুমান পাওয়ার জন্য চরম বিন্দুতে যাইতে হবে। চরম বিন্দুর জন্য শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশনের মান 0। তারপর চরম বিন্দুতে আবার গুরুমানও পাওয়া যায়। গুরুমানের জন্য ফাংশনটা ওই জায়গায় কেমন হইতে হবে? চরম বিন্দু পাশাপাশি সেটাকে উত্তল। উত্তল মানে এই যে এই ধরনের শেপ হইতে হবে। এই ধরনের শেপের চরম বিন্দুতে আমরা কি পাই? গুরুমান পাই। তাহলে উত্তলের জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কি বলে? সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বলে আমি নেগেটিভ হইলেই তোমরা উত্তল পাবা। তাহলে উত্তলের জন্য চরম বিন্দু, সেই জন্য f'(x) = 0। আর হচ্ছে কি দরকার? উত্তল শেপ, সেই জন্য $'x <= 0। আর হচ্ছে লঘুমানের জন্য আমাদের কি করতে হবে? চরম বিন্দুতে যাইতে হবে, সেই জন্য f'(x) = 0। আর কি? অবতল শেপ, সেই জন্য $' কি হইতে হবে? গ্রেটার দেন 0। $' যদি গ্রেটার দেন 0 হয়, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট একটা আমাদের উপপাদ্য, সেটা কি বলে? ফাংশনটা অবতল শেপ। তাইলে আমরা যে সারমর্ম পাইলাম সেটাকে যদি আমরা একটু সুন্দর করে নোট করে লিখে নিই, তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু আরেকটা সূত্র। গুরুমান ও লঘুমানের জন্য কি দরকার? f'(x) = 0 হইতে হবে, কারণ তোমাকে চরম বিন্দুতে যাইতে হবে। চরম বিন্দুতে যাওয়ার জন্য কি দরকার? f'(x) = 0। তারপরে কিন্তু তোমার চরম বিন্দুতে যেতে তুমি কনফিউশনে পড়ে যাবে, আচ্ছা গুরুমান পাবো না লঘুমান পাবো। সেই জন্য তোমাকে ওই বিপদ থেকে কে উদ্ধার করবে? সেকেন্ড ডেরিভেটিভ। যে বাবা টেনশন করো না, আমি আসি,
তুমি আমাকে দিয়ে টেস্ট করো। এই টেস্ট আবার উল্টা, তাই না? লেস দেন 0 হলে আমরা কি পাবো? এক্স এর মানটির জন্য আমরা কি পাবো? গুরুমান পাবো। আচ্ছা, আরেকটা কি, মূলত দুইটাই, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে লিখলাম। সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি পাবো? চরম বিন্দুর ওই ক্ষেত্রে আমরা পাবো এক্স এর মানটির জন্য লঘুমান পাওয়া যাবে। এক্স এর মানটির জন্য কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। আশা করি সবাই এই জিনিসটা মনে রাখতে পারবে। তাহলে আমাদের সামারি কি দাঁড়াচ্ছে? গুরুমান লঘুমানের ক্ষেত্রে গুরুমান লঘুমান পাইতে চাও, তোমাকে তো একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসে চরম বিন্দু বের করে নিতে হবে। চরম বিন্দুতে চলে আসছো, এখন গুরুমান না লঘুমান এটা নিয়ে তোমার টেনশন। ওকে, তুমি ডাবল প্রাইমে মান বসাও। ডাবল প্রাইম টেস্টের মাধ্যমে যদি লেস দেন 0 বা ঋণাত্মক মান আসে তাহলে তোমার ওই চরম বিন্দুতে কি পাওয়া যাবে? গুরুমান। ডাবল প্রাইম টেস্টের মাধ্যমে যদি তুমি ধনাত্মক মান পাওয়া যাও তাহলে ওই এক্সের ওই মানটা বসাইলে তুমি কি পাবা? লঘুমান। তাহলে ইনফরমেশনগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে 9.9 এর যে কোনো অঙ্ক তোমরা কিন্তু পারবা। 9.9 এর যত সূত্র ব্যবহার হবে এই স্লাইডে এখানে লিখে দেওয়া আছে, তোমরা সবাই সূত্রগুলো খাতায় নোট করে রাখো। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা তাইলে এখন অনুশীলনীর অঙ্ক সলভ করি। দেখো আমাদের 9.9, আমরা কিন্তু রূপন্তী প্রকাশনীর ম্যাথ বইটা থেকে অঙ্কগুলো করতেছি। তো একের এক অঙ্কটা কি বলছে? বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এত, ফাংশনটির চরম বিন্দুগুলা বের করো, তাই না? এই ফাংশনটার চরম বিন্দুগুলা বের করতে বলছে। আমরা মাত্র যে সূত্রগুলা দেখছি সেখানে জেনে আমাদের কি ছিল? আমাদের চরম বিন্দুর জন্য কিন্তু শর্ত ছিল একবার ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে আমরা যদি এটা সমাধান করতে যাই, দেখো আমাদের ফাংশনটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3। আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু অনেক সহজ। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি হবে? এখানে হবে 2 ইন্টু এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কিন্তু 3x স্কোয়ার হয়। ওকে, দেন মাইনাস 9 ইন্টু এক্স স্কোয়ারকে করলে কি হয়? 2x। তারপর 12xকে করলে কি হবে? 12 ইন্টু 1, আর লাস্টে মাইনাস 3কে করলে হবে 0। আমরা বোর্ডটাকে একটু দুইটা ভাগ করে নিতেছি। এরপর দেখো যদি সরল করি তাহলে এখানে কি হয়? 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12। আমরা কি পাইতে চাচ্ছি? চরম বিন্দুগুলা। চরম বিন্দুগুলোর জন্য আমাদের শর্ত কি বলতো? আমাদের কিন্তু একটু আগে যে আমরা সূত্রগুলো পড়ছি তাতে আমাদের কি ছিল? চরম বিন্দুর জন্য আমাদের শর্ত ছিল একবার ডিফারেন্সিয়েশনের মান 0। আমরা যদি এফ প্রাইম এক্স এর মানটা বসাই, এফ প্রাইম এক্স এর মানটা কি? এই যে এই লাইনটা, তাতে আমরা লিখতে পারি কিন্তু 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12 ইকুয়াল টু 0। এখন এখানে আমরা যদি সমাধান করতে যাই, দেখো সবগুলা পদকেই 6 দ্বারা ভাগ করা যায়। আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 3 6 18 থ্রাইস x প্লাস 6 দুগুণে 12 প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি মিডল টার্ম করো তাহলে লিখতে পারবো x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তারপরে আমাদের কমন যায় কিন্তু x, বাকি থাকে x মাইনাস 1, পরে কিন্তু মাইনাস 2 কমন যায়, বাকি থাকে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর আমরা কি লিখতে পারি? x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাতে কিন্তু আমরা x এর দুইটা মান পাচ্ছি। এই ধরনের সমাধান তোমরা ছোটোবেলায় অনেক করছো, এটা এত কঠিন কিছু না। তাহলে একটা পাচ্ছি x এর মান 1 আর একটা পাচ্ছি x এর মান 2। আমাদের কিন্তু চরম বিন্দুগুলা বের করতে হবে। বিন্দু মানে কিন্তু দুইটা অংশ, ভুজ কমা কোটি। আমরা অলরেডি ভুজ মানে x এর মান পেয়ে গেছি, আর লাগবে কি? y মানে f of x। বুঝতে পারছো? তাইলে x ইকুয়াল টু 1 এর জন্য y বা f of x এর মান বের করতে হবে, x ইকুয়াল টু 2 এর জন্য y বা f of x এর মান আমাদের বের করতে হবে। তাইলে দেখো x ইকুয়াল টু 1 হলে আমাদের y সমান কি আসবে? y মানেই কিন্তু f of 1। তার মানে আমাদের এই যে জায়গায়
x এর পরিবর্তে 1 বসাইতে হবে। 2 × 1 কিউব মাইনাস 9 × 1 স্কয়ার, 2 × 1 কিউব মাইনাস 9 × 1 স্কয়ার প্লাস 12 × 1 মাইনাস 3। ওকে, এটাকে তোমরা যদি ক্যালকুলেটর অথবা যেভাবে সরল করো তাতে তোমরা পাবা কিন্তু 2। আবার যদি x এর মান 2 বসাও, আবার যদি x = 2 বসাও, x = 2 হইলে y কি আসবে? y সমান হবে f(2). f(2) মানে কি? এখানে x এর পরিবর্তে 2 বসাইতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? 2 × 1 কিউব মাইনাস 9 × 1 স্কয়ার প্লাস 12 × 1 মাইনাস 3। পরে যদি তোমরা এটাকে সরল করো তাতে দেখবা যে এখানে 1 পাইছো। তাহলে আমাদের চরম বিন্দুগুলা কি কি হবে? আমাদের চরম বিন্দু কিন্তু 2টা। কেন? x এর মান 2টা পাইছি, সংশ্লিষ্ট y এর মানও 2টা পাইছি। x এর মান যখন 1, y এর মান 2, তাহলে আমাদের বিন্দুটা কি হবে? 1, 2। এইটা একটা। আরেকটা দেখো, x এর মান যখন 2, y এর মান তখন 1, তাহলে আরেকটা চরম বিন্দু কি হবে? 2, 1। মজার না? 1, 2, 2, 1। তাহলে আমাদের আনসার কিন্তু এইটাই হইল। এরপর দেখো আমাদের আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে 1/3। এটা আবার দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। কি বলছে দেখাও যে f(x) = এত ফাংশনটা x এর একটা ক্রমবর্ধমান ফাংশন। আমরা তো একটু আগেই দেখলাম ক্রমবর্ধমান হওয়ার শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশনের মান >0। তার মানে এই ফাংশনটা যেটা আমাদেরকে দিয়ে দিছে, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করে দেখাইতে পারি যে একবার ডিফারেন্সিয়েশনের ফলে প্রাপ্ত ফলাফলটা >0, তাইলে কিন্তু ক্রমবর্ধমান হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। দেখো আমাদের যে ফাংশনটা দিয়ে দিছে f(x) সমান, তো এখানে দেখতেই পাচ্ছ, এখান থেকে একবারে আমরা f'(x) বের করে ফেলি। f'(x) কি হবে দেখো তো? x³ এর ডিফারেন্সিয়েশন তো আমরা সবাই জানি 3x²। পরে দেখো তো 3x² কে করলে কি হবে? 2 এসে 3 এর সাথে গুণ হবে, তাই না? -6x। 4x কে করলে 4 × 1, তাতে শুধু 4 হয়। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি? এই যে এইটা। এখন এটা আমাদের >0 দেখাইতে হবে, তাই না? আমাদের ক্রমবর্ধমান হওয়ার শর্ত কি? একবার ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ >0। তাহলে এটাকে আমরা কিভাবে >0 দেখাবো? দেখো তো, আমি যদি একটু সরল করি, এখান থেকে যদি একটা 3 কমন নিয়ে নিই, তাইলে হচ্ছে x² - 2x। 4 থেকে 3 কমন যায় না, তাহলে আমরা জোর করে কমন নিব। জোর করে কমন মানে ভাগ করে দেওয়া। দেখো, আশা করা যায় এটা বুঝতে পারছো। তারপর আমরা যেই কাজটা করব, ভিতরের রাশিটাকে একটা পূর্ণবর্গ রূপে প্রকাশ করার চেষ্টা করব, একটা হোল স্কয়ার বানাবো। দেখো তো এই অংশটুকু আমাদের ছোট্টবেলার কোনো সূত্রের সাথে মনে পড়ে কিনা, মিল পড়ে কিনা? আমরা কিন্তু লিখতে পারি a² - 2 × a × b হিসেবে 1 যদি তুমি চয়েস করো তাহলে এটা কিন্তু মিলে যাবে। x আছে এমন পদগুলোকে হোল স্কয়ারের মধ্যে নিতে হয়। তাহলে আমাদের তো b হিসেবে 1 হইল, তাহলে b² মানে কি? 1²। আর কি বাকি ছিল? 4/3। এখন এই জায়গায় দেখো তো, এই যে 1² আমরা হোল স্কয়ার মিলানোর জন্য লিখলাম, এটা তো আগে ছিল না, সেই জন্য আমাদের এটা এক্সট্রা লেখা হয়েছে। এটা ব্যালেন্স করার জন্য -1 করতে হবে। এখন দেখো কি লিখতে পারি? 3 × আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, x - 1 হোল স্কয়ার প্লাস, এই বিয়োগ তোমরা পারবা, 4/3 থেকে 1 বিয়োগ করলে লসাগু 3, 4 - 3, তার মানে আমাদের কি হবে? 1/3। দেখো তাহলে এই আকারে এসে দাঁড়াইলো। এটাই কিন্তু আমাদের f'(x). এখন এই রাশিটা দেখো তো, এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে 2টা পদ আছে। প্রথম পদ কিন্তু একটা বর্গ রাশি। আমরা কিন্তু জানি বর্গ রাশি সর্বনিম্ন মান 0, কখনোই নেগেটিভ আসবে না। তুমি যদি x এর মান 1 বসাও, তাইলে এই অংশটুক থেকে সবচেয়ে নিম্ন মান যেটা 0 আসবে সেটা পাবা। এছাড়া যেই মানই বসাও, মনে করো যে না -10 বসাবো, তাহলে কিন্তু -11, -11 বর্গ কিন্তু প্লাসের 121, মাইনাসের দিকে দূরে দূরে সংখ্যা বসাবা, তাহলে কিন্তু আরো বড় বড় উত্তর। মানে এই অংশটার সর্বনিম্ন মানটা যদি আমরা হিসাব করি তাইলে হচ্ছে 0, আরো বড় হইলে তো হইলই।
তাহলে 0 সাথে আরও কিছু যোগ, 0-র সাথে একটা ধনাত্মক সংখ্যা যোগ করলে এটা আরও ধনাত্মক হয়ে যাবে। 3 দিয়ে আবার গুণ আছে বাইরে, 3 বলতেছে দাঁড়া আমিও কিন্তু গুণ করে দিব, আরও বড় বানায় ফেলবো। তাইলে পুরা জিনিসটা কি হচ্ছে, এখান থেকে লোয়েস্টটা ধরলাম যে একদম 0 ধরলাম, এর থেকে কম কিন্তু হবে না। 0 প্লাস সামথিং তার মানে পজিটিভ হয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে গুণ তার মানে আরও বড় পজিটিভ। তার মানে এই রাশিটা অবশ্যই এক্সের তুমি যেই মানে ব্যবহার করো না কেন গ্রেটার দেন 0 হবে। তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েশনের মান কি গ্রেটার দেন 0, তার মানে আমাদের ফাংশনটা এক্সের ক্রমবর্ধমান ফাংশন। তাহলে এটা এইভাবে লিখে দিলেই হইল, কারণ এটা একটা বর্গ রাশি, ওর মান 0 বা তার থেকে বড়, সাথে প্লাস সামথিং থাকার কারণে এটা একটা ধনাত্মক সংখ্যা বা গ্রেটার দেন 0। তাহলে আমরা কি লিখে দিব, এফ অফ এক্স হচ্ছে এক্সের ক্রমবর্ধমান ফাংশন। এখন দেখো যদি আমাদের অন্য একটা ফাংশন দিয়ে বলতো দেখাও যে ফাংশনটা এক্সের একটা ক্রমহ্রাসমান ফাংশন, তাইলে আমাদের কি কাজ করতে হইতো, একবার ডিফারেন্সিয়েশন কইরা ওইটা লেস দেন 0 আসে এটা তোমাকে দেখাইতে হইতো। লেস দেন 0 যদি দেখাইতে পারো তাইলে তুমি কি বলে দিতে পারবা, এটা ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আমাদের আশা করা যায় সবাই ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা 9.9 এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দিচ্ছে, ফাংশনটার মান যে সকল ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায় সেগুলা নির্ণয় করো। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এরপরে যেটা করবো সেটা, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট। আগেরগুলো মাঝে মধ্যে চলে আসে, বাট এটা হচ্ছে অনুশীলনী সেকেন্ড ইম্পর্টেন্ট, এরপরে যেটা আসবে ফার্স্ট ইম্পর্টেন্ট, কারণ বিআইপির একটু পরে আসে। আচ্ছা, তাহলে আমাদের এই ফাংশনটার মান যে সকল ব্যবধিতে বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি পায় মানে ক্রমবর্ধমান, হ্রাস পায় মানে ক্রমহ্রাসমান, সেই ব্যবধিগুলো নির্ণয় করতে বলছে। যদি একটু বুঝতে চাও যে আসলে জিনিসটা কি বলছে, এরকম আমাদের এখানে কিন্তু এক্স এর পাওয়ার 3 মানে ত্রিঘাত, ত্রিঘাত ফাংশনগুলোর চিত্র কিন্তু এরকম হয়। এগুলো হচ্ছে পাতাল থেকে উঠে একটা লাফ দিয়ে আবার আকাশে চলে যায়, অথবা আকাশ থেকে নামে একটা লাফ দিয়ে আবার কোথায় চলে যায়, পাতালে চলে যায়। তাহলে দেখো এই যে এখান থেকে একদম -ইনফিনিটি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের এই যে ক্রমবর্ধমান, আবার এতটুকু ক্রমহ্রাসমান, আবার এইভাবে একদম অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। ব্যবধি মানে তোমার এই যে এই অংশটা বের করতে বলছে, এই অংশটুকুকে ক্রমবর্ধমান, তার মানে এক্স এর মান কেমন হইলে এটা ক্রমবর্ধমান হবে সেটা বের করতে বলছে। আবার এই অংশ ক্রমবর্ধমান মানে এক্স এর মান কেমন হইলে ক্রমবর্ধমান সেই অংশটুকু তোমাকে বের করতে হবে। আবার এই জায়গায় ক্রমহ্রাসমান, এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান কত, কতর থেকে কতর মধ্যে ক্রমহ্রাসমান, সেই ব্যবধিগুলাই কিন্তু তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান অংশগুলা পৃথক হচ্ছে কোথায়, চরম বিন্দুতে পৃথক হচ্ছে। তার মানে আমাদের আগে কি করতে হবে, চরম বিন্দুগুলা বের করে নিতে হবে, কারণ চরম বিন্দু দ্বারা আমাদের পার্টিশনটা হচ্ছে, তাই না? তাহলে দেখো তো আমরা যদি অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন, চরম বিন্দুতে কিন্তু ভাগ হচ্ছে, আলাদা হচ্ছে, ক্রমবর্ধমান বা বৃদ্ধি পায় আর ক্রমহ্রাসমান বা হ্রাস পায় অংশটা চরম বিন্দুতে কি হচ্ছে, আলাদা হচ্ছে। সেই জন্য ফার্স্টে কিন্তু আমাদের চরম বিন্দু বের করতে হবে। আগের অঙ্কটা তো আমরা চরম বিন্দু বের করছি, তাহলে চরম বিন্দুর জন্য আমাদের কিন্তু একবার ডিফারেন্সিয়েশন দরকার। ওকে, আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি 3x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ারকে করলে 2x, তার মানে আমাদের কি হবে 9 দুগুণে 18x প্লাস 15xকে করলে 15 × 1 15 প্লাস 7কে করলে 0, এটা বুঝবা, এটা লেখা লাগবে না। আচ্ছা, তাহলে আমরা যদি চরম বিন্দু আগে বের করি, আমাদের চরম বিন্দুর জন্য শর্ত কি, চরম বিন্দুর জন্য কিন্তু একবার ডিফারেন্সিয়েশন, যেহেতু ফাংশনটার নাম দিছে জি, তাহলে আমাদের হবে g প্রাইম এক্স ইকুয়াল টু 0। এরপরে দেখো তো আমরা যদি g প্রাইম এক্স ইকুয়াল টু 0 সমীকরণটা সমাধান করতে যাই, g প্রাইম মানে কি 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 15 ইকুয়াল টু 0। ওকে, তারপর আমরা যদি সমাধান করতে যাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদকেই 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে x স্কোয়ার মাইনাস 3 6 6x প্লাস 3 5 15 5 ইকুয়াল টু 0। এখন যদি মিডল টার্ম করো,
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5x প্লাস 5 ইকুয়াল টু 0। তারপর যদি আমরা এক্স কমন নেই হইল এক্স মাইনাস 1 মাইনাস 5 কমন নেই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে এক্ষেত্রে আমাদের শুধু চরম বিন্দুর ভুজটা হইলেই হইল, এক্স এর মানগুলো হইলেই হইল। এক্স এর মান 1 আর 5, দুইটা চরম বিন্দু পাইছি। তাহলে এই যে এই দুইটা বিন্দু আমরা পাইছি চরম বিন্দুগুলো, একটাতে পাইছি এক্স এর মান 1 আর একটাতে পাইছি এক্স এর মান 5। এখন এই যে পার্টিশন করব, বুঝতে পারছো, পুরা যে সংখ্যা রেখা বা এক্স অক্ষটাকে কিন্তু আমরা সংখ্যা রেখা বলতে পারি। একদম মাইনাস ইনফিনিটির থেকে এই পর্যন্ত হবে একটা পার্টিশন, এখান থেকে এখান পর্যন্ত হবে আরেকটা পার্টিশন, এখান থেকে এখান পর্যন্ত হবে আরেকটা পার্টিশন। এই পার্টিশনটা যেন ভালো করে তোমরা বুঝতে পারো সেই জন্য একটা সংখ্যা রেখা এঁকে নিবা। সংখ্যা রেখায় এত সব বিন্দু বসাইতে হবে না, শুধুমাত্র চরম বিন্দু দুইটা বসাইলেই হবে। আমাদের চরম বিন্দু দুইটা কি কি, একটা হচ্ছে এক্স এর মান 1 আর একটা 5। কোনটা ছোট? 1 ছোট, তাহলে তোমরা 1কে আগে লিখবা, আরেকটা কত 5 সেটা এখানে লিখলাম। তাহলে দেখো তো এই যে দুইটা চরম বিন্দু দ্বারা আমাদের পুরা সংখ্যা রেখাটা কয় ভাগ হয়েছে? 3 ভাগ, তাই না? দুইটা জায়গায় কাটা হয়েছে 3 ভাগে, যে এই একটা অংশ বা একটা ব্যবধি, এই একটা ব্যবধি, এই একটা ব্যবধি। এই ব্যবধির সংখ্যাগুলা কেমন হবে? তোমাদের এইগুলা তো 1, এই দিকের সংখ্যাগুলো ছোট হয়, তাহলে এই সংখ্যাগুলা আমরা লিখতে পারবো এক্স লেস দেন 1। এইখানকারগুলা কেমন হবে? এদিকেরগুলা বড়, এদিকেরগুলা ছোট, 1 থেকে বড় 5 থেকে ছোট। তার মানে এই ব্যবধির সংখ্যাগুলো এরকম টাইপের হবে। গেল এইখানকার সংখ্যাগুলো কেমন? এখানকার সংখ্যাগুলো কিন্তু 5 থেকে বড়। তাহলে আমাদের দেখছো 3টা ব্যবধি পাইছি। একটা ব্যবধির যে অসংখ্য সংখ্যা আছে সেগুলো কিন্তু 1 থেকে ছোট, ছোট মানে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ওটা লেখা লাগে না, 1 থেকে ছোট যা আছে সব। এখানে 1 থেকে 5 এর মধ্যে এখানেও কিন্তু অসংখ্য সব। আর একটা কি, এক্স গ্রেটার দেন 5। এই 3টা ব্যবধি। তাহলে 3টা ব্যবধির কোথায় বৃদ্ধি পায় বা ক্রমবর্ধমান, হ্রাস পায় বা সমার্থক শব্দ ক্রমহ্রাসমান, সেটা আমরা একটু চেক করে দেখব। প্রথম ব্যবধিটা কি, এক্স লেস দেন 1। তাহলে দেখো তো এক্স লেস দেন 1 ব্যবধিতে আমাদের বৃদ্ধি পায় কিনা বুঝবো কিভাবে? বৃদ্ধি পায় কিনা বোঝার জন্য ওই যে একবার ডিফারেন্সিয়েশনকে আমরা জি প্রাইম এক্স, এই যে এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশনের মান, এটা কি পজিটিভ না নেগেটিভ সেটা বুঝবো কিভাবে? এক্স এর মানগুলো 1 থেকে ছোট, 1 থেকে ছোট একটা সহজ সংখ্যা নেবা। 1 থেকে ছোট সবচেয়ে সহজ সংখ্যা কিন্তু 0, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু 0 এখানে বসায় দেখবা। এক্স এর মান যদি 0 বসাও এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, বাকি থাকবে 15। তুমি যদি মনে করো যে না 0 দেওয়ার আমার পছন্দ না, আমি -1 দিয়ে চেক করবো, ওকে, তাও তুমি করতে পারো। সেই ক্ষেত্রে আসবে, এখানে আসবে -1 এর বর্গ, তার মানে 3, -1 ইন্টু -18 প্লাস 18, 3 আর 18 মিলে হবে 21, আর 15 মিলে 36, মানে গ্রেটার দেন 0 আসবে। তাহলে এক্স এর মান লেস দেন 1 এই ব্যবধিতে একবার ডিফারেন্সিয়েশন কি আসছে, গ্রেটার দেন 0। একবার ডিফারেন্সিয়েশন গ্রেটার দেন 0 মানে কি, ওই যে ফাংশনটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স লেস দেন 1 ব্যবধিতে আমাদের কি হচ্ছে ঘটনাটা, জি অফ এক্স, মূল যে ফাংশন, ডিফারেন্সিয়েশনের মান পজিটিভ, তার মানে মূল ফাংশন বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় আর ক্রমবর্ধমান কিন্তু সমার্থক শব্দ, বৃদ্ধি পায় আর ক্রমবর্ধমান কি সমার্থক শব্দ। তারপর দ্বিতীয় ব্যবধিটা কি, 1 লেস দেন এক্স লেস দেন 5, ওইটাতে আমরা চেক করব। 1 লেস দেন এক্স লেস দেন 5 ব্যবধিতে এই ব্যবধির একটা সহজ সংখ্যা চুজ করো তো। সহজ সংখ্যা হবে 1 আর 5 এর ভিতরে 2। আরেকটা ব্যাপার, তুমি যদি বুদ্ধিমান হও, এই যে এখানে পাইছো তুমি হচ্ছে ক্রমবর্ধমান, পরেরটাই ক্রমহ্রাসমান, আবার ক্রমবর্ধমান, এই সিরিয়ালই হবে। এত চেক টেক করার দরকার নেই, আমাদের টাইম নাই, এখনকার দিনে টাইমের খুবই শর্ট। তাও যদি বিশ্বাস না হয়, 2 একটা বসেই দেখি, আমরা যেহেতু অঙ্ক শিখতেছি বসেই দেখি। 2 যদি বসাও, এই ব্যবধির মধ্যবর্তী একটা সংখ্যা আমরা 2 বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 3 4 12 বিয়োগ 18 গুণ 2, 18 দুগুণে 36, 12 বিয়োগ 36 কত, -24 প্লাস 15।
তার মানে আমাদের -9 হয়, দেখতে পাচ্ছ, নেগেটিভ। তার মানে এখানে আমাদের কি আসতেছে? নেগেটিভ। তার মানে আমরা কি বলতে পারি? 1 লেস দেন x লেস দেন 5 ব্যবধিতে আমাদের যে প্রদত্ত ফাংশনটা কি? g অফ x, এটা কি হয়? হ্রাস পায়। আরেকটা ব্যবধিতে টেস্ট করা বাকি আছে। আমরা কিন্তু একটু আগে চিত্রে দেখতে পাচ্ছিলাম যে 3টা ব্যবধি হচ্ছে, কিউবিক ফাংশনের ক্ষেত্রে 3টা ব্যবধি আসে। একটা কি? x গ্রেটার দেন 5। x গ্রেটার দেন 5 ব্যবধিতে যদি আমরা চেক করি, এই ব্যবধিতে আমাদের একবার ডিফারেন্সিয়েশন কেমন আসবে? এটা কিন্তু চেক করা লাগবে না, এটা গ্রেটার দেন 0 আসবে। তাও তোমার মনের সান্ত্বনার জন্য 5-এর থেকে বড় 6 বসাও, 6 এর স্কোয়ার 36, এভাবে চেকটা করে ক্যালকুলেটরে বসায় যদি বের করো, এটা আমাদের গ্রেটার দেন 0 আসবে। তার মানে আমরা কি সিদ্ধান্ত দিতে পারতেছি? x গ্রেটার দেন 5 ব্যবধিতে আমাদের কি হয়? g অফ x যে ফাংশন দিয়ে দিছে ওরা, সেটা এখানে বৃদ্ধি পায়। তাহলে আমাদের ম্যাথ কিন্তু শেষ। এই যে এই ব্যবধিতে বৃদ্ধি পায়, এই ব্যবধিতে বৃদ্ধি পায়, আর এই ব্যবধিতে হ্রাস পায়। তুমি ইচ্ছে করলে আনসারটা আলাদা করে সুন্দর করে গোছায় লিখতে পারো, এইভাবে রেখে দিলেও হয়ে যাবে। ইন্টারমিডিয়েটে এত ফর্মালিটিস লাগে না। এখন আমরা 9.9 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা শিখব। সেটা ওর থিওরিটা কিন্তু আমরা আগেই শিখে নিয়েছি। তো এখানে কি বলছে? আমরা কিন্তু রূপন্তি প্রকাশনীর বইয়ের 3-এর 1, সেটা কি বলছে? এরকম একটা ফাংশন দিয়ে দিচ্ছে, তারপর বলছে এটার গুরুমান লঘুমান নির্ণয় করো। এই ফাংশনে কি বের করতে হবে? গুরুমান লঘুমান। আমাদের কি মনে আছে? গুরুমান লঘুমান বের করার জন্য আমাদের কিন্তু 2টা কাজ করতে হয়। একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসায়া চরম বিন্দু বের করতে হয়, তারপর চরম বিন্দুতে গুরুমানও পাওয়া যাইতে পারে, লঘুমানও পাওয়া যাইতে পারে। সেই জন্য কিন্তু আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ডাবল প্রাইমে মান বসে চেক করতে হয়, তাই না? তাহলে দেখো আমরা একটা অঙ্ক করি আগে। তাহলে আমাদের এটার সমাধানটা কি হবে? আমাদের কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে? 2বার। কেন? একবারেরটাতে চরম বিন্দু পাওয়ার জন্য, আর 2বারেরটা দিয়া চেক করার জন্য যে গুরুমান পাবো এখানে না লঘুমান পাবো। তাহলে আমরা কিন্তু এখানে 2বার ডিফারেন্সিয়েশন করব। একবার হচ্ছে f প্রাইম x। দেখো তো f প্রাইম x কি হবে? তুমি ইচ্ছে করলে মূল ফাংশনটা উঠে নিতে পারো, আমার একটু জায়গা কম দেখে আমি একবারে ডিফারেন্সিয়েশন করে ফেলতেছি। এভাবে করলে হবে, এত ডিটেলস এত লেখা লাগে না। তাহলে 2x³ যদি ডিফারেন্সিয়েশন করো, ইজি। 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36, আর 20কে ডিফারেন্সিয়েশন করলে ধ্রুবক হওয়ার কারণে 0 হয়ে যাবে, ওইটা লেখা লাগবে না। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলাম। আবার কিন্তু ডাবল প্রাইমটাও লাগবে। কেন? ওই যে টেস্ট করার জন্য। তাহলে ডাবল প্রাইমটা আমরা যদি বের করে রাখি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 6x স্কোয়ার, x স্কোয়ারকে করলে 2x, তার মানে 6 দুগুণে 12x মাইনাস 42 ইন্টু 1 মানে 42, 36কে আবার ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। তার মানে আমাদের যে ফাংশনটা দিয়ে দেওয়া ছিল, ওকে একবার ডিফারেন্সিয়েশন করলাম এরকম আসলো, আরেক দফা ডিফারেন্সিয়েশন করলাম এরকম আসলো। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ওই যে নিয়মটা মনে আছে, একবার ডিফারেন্সিয়েশনের মান ইকুয়াল টু 0 ধইরা চরম বিন্দু বের করতে হবে। তাহলে দেখো গুরুমান ও লঘুমানের জন্য আমাদের কি করতে হবে? ওই যে একবার ডিফারেন্সিয়েশনের মান f প্রাইম x ইকুয়াল টু 0 বসাইতে হবে। তাহলে f প্রাইম x মানে কি? এই যে এই লাইনটা। তাহলে আমরা লিখব 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল টু 0। এখন দেখো তো এই সমীকরণ সমাধানের মতো মজার কাজ মনে হয় দুনিয়াতে আর একটাও নাই। 6 দ্বারা ভাগ, কত মজা। আমরা যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে হবে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, x স্কোয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0, আমরা কিন্তু চরম বিন্দু বের করতেছি। তাহলে x কমন নিলে x মাইনাস 1 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 1। তারপর আমরা কি লিখতে পারি? x মাইনাস 1 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি আসতেছে? x এর মান 1 আসছে আর x এর মান 6 আসছে। তার মানে আমরা কিন্তু 2টা চরম বিন্দু পাইছি। একটা তো হচ্ছে x এর মান 1 আর একটা তো হচ্ছে x এর মান 6। এখন কোনটাই গুরুমান কোনটাই লঘুমান সেটা তো আমরা বুঝতে পারতেছি না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সেই জন্য আমাদের কে উদ্ধার করবে? ডাবল প্রাইম। ও বলবে আমার মধ্যে মানগুলা বসাও, পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো
তাহলে x এর মান যদি 1 হয়, x যদি 1 হয়, তাইলে আমাদের এই যে f ডাবল প্রাইম x, x এর জায়গায় তো 1, f ডাবল প্রাইম 1, সেটা কি হবে? এই যে এখানে x এর পরিবর্তে 1 বসাবা, 12 × 1 - 42, 12 × 1 - 42। তোমরা তো এটা সহজেই বুঝতে পারবা। 12 একে 12 বিয়োগ 42 মানে কত? -30। এটা কত আসে? -30, যেটা কিন্তু আমাদের লেস দেন 0। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, সুখবর। কি সুখবর? সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হইলে x এর ওই মানটা তুমি যদি ব্যবহার করো তাহলে কিন্তু গুরুমান পাবা। মনে আছে থিওরিটা আমাদের? কিন্তু সুতরাং কি বলতে পারি, x = 1 হলে গুরুমান পাওয়া যাবে। x = 1 হলে গুরুমান পাওয়া যাবে। কেন? ওই যে ডাবল প্রাইম নেগেটিভ হইলে সুখবর, নেগেটিভ হইলে কিন্তু গুরুমান। নেগেটিভ হইলে ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ সেটা যদি লেস দেন 0 বা নেগেটিভ হয় তাইলে গুরুমান পাওয়া যাবে। এখন গুরুমানটা পাবো কোথায়? পাওয়ার জন্য ওই যে মূল যে ফাংশন, অরিজিনাল ফাংশন, ওরই তো গুরুমান লঘুমান বের করতে যাচ্ছিলাম। অরিজিনাল ফাংশনে আমাদের x এর পরিবর্তে 1 বসায় দিতে হবে। অরিজিনাল ফাংশন x এর পরিবর্তে যদি 1 বসাও তাহলে কি হবে? 2 × 1 কিউব। আমাদের কি লিখতে হবে? 2 × 1 কিউব মাইনাস 21 × 1 এর স্কয়ার প্লাস 36 × 1 লাস্টে কত? -20। পরে এটা মুখে মুখে বা ক্যালকুলেটর তোমরা যেভাবে বের করো, এখানে আমাদের আসবে কত? 2 - 21, তার মানে হচ্ছে -19 - 39, তার মানে ফাইনালি আমরা -3 পাচ্ছি। গুরুমান পেয়ে গেছি x এর মান 1 এর জন্য। তাহলে x এর মান 6ও কিন্তু সরাসরি বলে দিতে পারবা না যে বাকিটা লঘুমান, ওইটাও কিন্তু আমাদের টেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। x = 6 দ্বারা যদি আমরা চেক করি, x = 6 হলে তাইলে আমাদের f ডাবল প্রাইম x, x এর জায়গায় 6 বসায় ফেলো, x এর জায়গায় 6, x এর জায়গায় 6 বসাইলে তাহলে দেখো তো 12 × 6 - 42, 12 × 6 - 42, তার মানে 6 × 72 বিয়োগ 42, 72 থেকে 42 বিয়োগ করলে কিন্তু আমাদের 30 হয়, = 30। সেটা কিন্তু আবার গ্রেটার দেন 0, তার মানে আমাদের গ্রেটার দেন 0 হইলে কিন্তু লঘুমান। তার মানে আমরা এরকম বলতে পারি x = 6 হলে কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। x = 6 হলে কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যায়। লঘুমানটা কত? ওই যে মূল ফাংশনে বসাইতে হবে। লঘুমানটা কত? মূল ফাংশনে x এর পরিবর্তে 6 বসাইতে হবে। তোমরা যদি x এর পরিবর্তে 6 বসাও, কি ঘটনা ঘটতেছে? 2 × 6 কিউব মাইনাস 21 × 6 এর স্কয়ার প্লাস 36 × 6 - 20। ফাইনালি কি আসে? তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করো তাতে কিন্তু আমাদের -128 আসবে। তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। সেটা কি আনসার যদি আলাদা করে লিখতে চাও সেটাও লিখতে পারো। আমাদের আনসার হবে গুরুমান সমান কত? -3 এবং লঘুমান সমান কত? লঘুমান সমান -128। এটা আনসার। তাহলে গুরুমান লঘুমান বের করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সেটা কিন্তু মনে রাখতে হবে। যে ফাংশনটা দিয়ে দেওয়া থাকে ওটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। কেন? একবার ডিফারেন্সিয়েশন চরম বিন্দু বের করার জন্য, আর একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওই জায়গায় গুরুমান পাবো না কোথায় লঘুমান পাবো সেইটার জানার জন্য। তাহলে দেখো আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি, খুব ইজি ফাংশন ছিল। তার মানে এক গুরুমান লঘুমানের জন্য একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসে আমরা x এর দুইটা মান পাইছি। x এর মান 1 ডাবল প্রাইমে বসে চেক করলাম, রেজাল্ট নেগেটিভ, তার মানে ওই বিন্দুর জন্য আমরা গুরুমান পাবো। আবার x এর মান 6 বসাইলাম ডাবল প্রাইমে, তারপরে পাইলাম পজিটিভ, তার মানে ওই বিন্দুর জন্য আমরা লঘুমান পাবো। তারপর মূল ফাংশনে ওই মানগুলো বসে আমরা গুরুমান লঘুমান বের করছি। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক করব, যেটা আমাদের হচ্ছে বইয়ের 4-এর 3। দেখাও যে এত এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিছে,
এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। নর্মালি গুরুমানটা কিন্তু একটু বড় হয়। তাহলে এখানে কেন এই ঘটনাটা ঘটতেছে আমরা আগে অঙ্কটা করি, পরে আমরা দেখি। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ফাংশন দিয়ে দিছে, তাই না? ফাংশনটার কি নাম দিয়ে দিছে? না। তাহলে আমরা একটা নাম দিয়ে নিই, ফাংশনটাকে সুন্দর দেখে একটা নাম দিয়ে নেও। কি দিবা? এফ অফ এক্স ধরলাম। এফ অফ এক্স ইকুয়াল টু কি? এক্স প্লাস 1/x। এটাকে কিন্তু আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই যে ভগ্নাংশ আকারে থাকলে তোমাদের কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশন করাটা তুলনামূলক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি 1/x কে x⁻⁻1/x ইনভার্স লিখে নিলাম। এখন দেখো তো যদি ডিফারেন্সিয়েশন করি এফ প্রাইম এক্স বা একবার ডিফারেন্সিয়েশন কি হবে? এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, লিখলাম 1 প্লাস, পরে এখানে আবার পাওয়ার আকারে আছে, তাহলে আমাদের পাওয়ার সামনে এসে গুণ হবে, পাওয়ার 1 মাইনাস হবে। তার মানে এটাকে যদি তুমি একটু সরল করো তাহলে কিন্তু লিখতে পারবো 1 মাইনাস x⁻²। বুঝতে পারছো? এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আরেক দফা যদি ডিফারেন্সিয়েশন করি এফ ডাবল প্রাইম এক্স, সেইটা কি হবে? ডাবল প্রাইম মানে একবার ডিফারেন্সিয়েশনটাকে আরেকবার করা। 1 কে করলে হয় 0, পরে কি চিহ্ন? মাইনাস। এখানে আছে পাওয়ার, পাওয়ারটা ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার আকারে থাকলে সামনে এসে পাওয়ারটা গুণ হবে, যা ছিল তার থেকে আরও 1 কমে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 0 লেখা লাগবে না, মাইনাস মাইনাসে কি প্লাস 2x⁻³ তোমরা জানো পাওয়ারে মাইনাস থাকলে 1 লেখা যায়, তার মানে এটাকে আমরা লিখতে পারবো 2/x³। তাহলে আমাদের কিন্তু দুইবার ডিফারেন্সিয়েশনের ফলাফল রেডি। এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল, এটা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল। তাহলে গুরুমান লঘুমানের জন্য আগে বিন্দুগুলা লাগবে। বিন্দুগুলা কিভাবে পাই? একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসায়। তাহলে আমরা আগাইতে থাকি। দেখো গুরুমান ও লঘুমানের জন্য আমাদের কাজ কি? এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 বসে আগায় যাওয়া। গুরুমান ও লঘুমানের জন্য আমরা একবার ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা এফ প্রাইম এক্স নাম দিয়ে এটা সমান 0 বসে সমাধান করতে থাকি। এফ প্রাইম এক্স মানে যেন কোনটা? এই যে এটা সমান আমাদের 0 বসাইতে হবে। তাহলে আমরা লিখলাম 1 মাইনাস x⁻² ইকুয়াল টু 0। তোমরা সবাই বুঝো x⁻² মানে কি? 1/x² ইকুয়াল টু কত? 0। তার মানে আমরা কিন্তু এরকম লিখতে পারি 1 ইকুয়াল টু 1/x²। তার মানে কি দাঁড়াচ্ছে? x² ইকুয়াল টু 1। তার মানে আমরা যদি একটু আগে যাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। x এর দুইটা মান পাইছি, চরম বিন্দু কয়টা? দুইটা। কি কি? একবার x ইকুয়াল টু 1 নিতে হবে আর একবার x ইকুয়াল টু -1 নিতে হবে। তাহলে কোন চরম বিন্দুতে গুরুমান, কোন চরম বিন্দুতে লঘুমান, সেটা বুঝবো কিভাবে? ওই যে আবার ডাবল প্রাইম আমাদের হেল্প করবে। অনেক ভালো, দেখছো কত সুন্দর করে আমাদের গুরুমান লঘুমান বের করতে সাহায্য করতেছে। সবাই কিন্তু ওর মতো হেল্পফুল না। ওকে, তাহলে আমরা যদি x এর মান 1 বসাই, x ইকুয়াল টু 1 হলে এফ ডাবল প্রাইম এক্স, এক্সের জায়গায় এক্সও রাখতে পারো, 1ও লিখে ফেলতে পারো, 1 লিখে ফেললাম। ডাবল প্রাইমের ফলাফল কোনটা? এই যে এটা, এক্সের জায়গায় 1। তাহলে আমাদের কি লিখতে হবে? 2/1³ মানে কি? 2 আসে, গ্রেটার দেন 0। ডাবল প্রাইম পজিটিভ মানে ওই মান ব্যবহার করে তুমি লঘু মান পাবা। তার মানে তুমি কি লিখতে পারো? সুতরাং x ইকুয়াল টু 1 এর জন্য লঘু মান পাওয়া যাবে। কি পাওয়া যাবে? লঘু মান পাওয়া যাবে। আচ্ছা, সমস্যা নাই। তো লঘু মানটা কি হবে? মূল ফাংশনে বসাইতে হবে। লঘু মান পাওয়ার জন্য মূল ফাংশন কোথায়? ওই যে মূল ফাংশন, x এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে 1 প্লাস 1/1, 1 প্লাস 1/1, তাতে আমাদের কিন্তু 2 হয়। তাহলে আমরা কিন্তু লঘু মানটা পেয়ে গেছি, সেটা কত? 2। এখন আমরা বাকি চরম বিন্দুটার জন্য দেখি। আরেকটা চরম বিন্দু কি? x ইকুয়াল টু -1। তাহলে দেখো তো x ইকুয়াল টু -1 হলে কি ঘটনা ঘটে? তখন আমাদের f ডাবল প্রাইম -1। f ডাবল প্রাইমের সূত্র যেন কোনটা? ওই যে এটা, 2/-1 হোল কিউব।
2/-1 হোল কিউব। তাতে কি আসে 2/-1 মানে -2, সেটা হচ্ছে লেস দেন 0। ডাবল প্রাইম নেগেটিভ, তার মানে সুখবর কি, ওই যে x = -1 এর জন্য আমরা কি পাবো, গুরুমান। গরুমান না কিন্তু গুরুমান। কুরবানির উপলক্ষে আমরা যে গরু কিনে, গরু না, গুরুমান। আচ্ছা, তাহলে আমাদের গুরুমানটা কত দেখো তো, গুরুমানটা কত, ওই যে মূল ফাংশনে বসাইতে হবে। মূল ফাংশন কোনটা, যে এটা, বা এখানে বলতে পারি একই কথা, x এর জায়গায় -1, x এর জায়গায় -1, তার মানে আমাদের লিখতে হবে -1 + 1/-1। ফাইনালি কি দাঁড়ালো, -1 তাতে আমরা বলতে পারি -2। তাহলে দেখো তো গুরুমান কত পাইছো, -2, এই যে এটা আমাদের গুরুমান। লঘুমান কত পাইছো, +2। তাইলে কোনটা ক্ষুদ্রতর, গুরুমান ক্ষুদ্রতর, এইটাই আমাদের দেখাইতে বলছে। তারপরে আমরা কি লিখে দিতে পারি, গুরুমান লেস দেন বা ক্ষুদ্রতর, ক্ষুদ্রতরের গাণিতিক প্রতীক হচ্ছে লেস দেন, গুরুমান লেস দেন লঘুমান, এইটাই কিন্তু আমাদের দেখানো শেষ। এখন তোমাদের মনে হাজারো প্রশ্ন থাকতে পারে, গুরুমান লঘুমান থেকে ছোট, এটা আবার কেমন কথা। আচ্ছা, এখানে আমরা কিন্তু গুরুমান লঘুমান যেগুলো বের করতেছি, এগুলা কিন্তু আবার আপেক্ষিক গুরুমান লঘুমান। গুরুমান লঘুমান আবার দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক আর একটা হচ্ছে পরম। আপেক্ষিক আর পরম কোনটা সেটা তোমাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা কলেজে, মনে করো সায়েন্সে 300 জন শিক্ষার্থী আছে। একটা কলেজে সায়েন্সে কতজন শিক্ষার্থী, 300 জন, 3টা সেকশনে, এক এক সেকশনে 100 কইরা। তো এয়ার ফাইনাল পরীক্ষা দিছে, পরীক্ষার ফলাফল দিছে, ফলাফলে অনুযায়ী সেকেন্ড ইয়ারে মনে করো সেকশন চেঞ্জ হইলো। তাহলে 1 থেকে 100 যে মেধাক্রম, তারা হচ্ছে মনে করো এ সেকশনে। তাহলে এ সেকশনে কোন কোন মেধাক্রম আছে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। বি সেকশনে হচ্ছে 101 মেধাক্রম থেকে 200 পর্যন্ত। আর সি সেকশনে হচ্ছে 201 থেকে শুরু কইরা 300 পর্যন্ত। তাহলে দেখো এরকম আমরা এই ক্ষেত্রে আপেক্ষিক আর পরম গুরুমান লঘুমান জিনিসটা একটু বুঝতে পারবো। তাহলে দেখো এ সেকশনের যে ফার্স্ট বয়, ও কিন্তু একদম কম্বাইন্ডলি ফার্স্ট। বি সেকশনের যে ফার্স্ট বয়, ওর মেধাক্রম কিন্তু 101। তাহলে দেখো বি সেকশনের ফার্স্ট বয় মেধাক্রম 101। সি সেকশনের যে ফার্স্ট বয়, ওর মেধাক্রম কত, 201। এখন কেউ যদি বলে যে এক সেকশনের ফার্স্ট বয় আর এক সেকশনের লাস্ট বয়ের থেকেও খারাপ ফলাফল করছে, তুমি শুনলে মনে করি কী রে, এটা আবার কেমন, লাস্ট বই থেকে ফার্স্ট বইয়ের রেজাল্ট খারাপ, এটা কেমন কথা, এটা কোন কলেজ। আচ্ছা, তাহলে কিন্তু আসল ঘটনাটা কি, যে সি সেকশনের যে ফার্স্ট বয়, ও হচ্ছে এ সেকশনের লাস্ট বইয়ের থেকেও ফলাফল খারাপ করছে। এটা হইতেই পারে, কারণ ও কিন্তু সেকশনে ফার্স্ট, কিন্তু কম্বাইন্ডলি ফার্স্ট না। তাহলে আমরা এখানে যে গুরুমান লঘুমান বের করছি, ওটা হচ্ছে লোকাল, একটা ছোট্ট জায়গার মধ্যে, একদম পুরা ফাংশনের সম্পূর্ণ জায়গায় ও কিন্তু মানে লোকাল হিরো অনেকজন থাকতে পারে। যেমন এ সেকশনে একজন ফার্স্ট বয়, বি সেকশনে একজন ফার্স্ট বয়, সি সেকশনে একজন ফার্স্ট বয়, কিন্তু সব যদি মিলাও 3 ফার্স্ট বইয়ের মধ্যে সবচেয়ে ভালো করছে এ সেকশনের যে ফার্স্ট বই। 3টা ফার্স্ট বইকে যদি এক জায়গায় দাঁড় করো, তখন এ সেকশনের যে ফার্স্ট বই ওই আসল ফার্স্ট বই। 3টা লাস্ট বইকে যদি একসাথে দাঁড় করাও, সি সেকশনের যে লাস্ট বই সে হচ্ছে আসল লাস্ট বই, ওরা কিন্তু আসল না, এটা ওরা কিন্তু আপেক্ষিক লাস্ট বই। 300তম মেধাক্রমধারী হচ্ছে পরম লাস্ট বই, আর ও হচ্ছে পরম ফার্স্ট বই, মানে কম্বাইন্ড। আর আপেক্ষিকগুলো কোনটা, ওই যে সেকশন ওয়াইজ যেটা, বুঝতে পারছো। তার মানে এই যে গুরুমান যেটা লঘুমান থেকে ছোট, এটা কিন্তু আসল গুরুমান না, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুমান। তার মানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব, যেটা আমাদের বইয়ের 7-এর 1 বলছে, দেখাও যে এত এর ক্ষুদ্রতম মান বা লঘুমান। ক্ষুদ্রতম মান আর লঘুমান কিন্তু একই কথা, এটা হচ্ছে 12। এটা কিন্তু বোর্ডে অ্যাডমিশন টেস্টে অনেক জায়গাতেই আসে। তাইলে আমাদের একটা ফাংশন দিয়ে দিছে, এর ক্ষুদ্রতম মান কত দেখাইতে হবে, 12। তাহলে আমরা যদি অঙ্কটা আগায় যাই, ফাংশনটার কি নাম দিয়ে দিছে, না, তাহলে আমরা একটা নাম দিয়ে নিই।
ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এইটা 4e টু দি পাওয়ার এক্স প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তার মানে এই যে গুরুমান লঘুমান বের করার জন্য আমাদের যেই কাজ, ক্ষুদ্রতম মান মানে লঘুমানেরই অপর নাম। তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। একবার যদি ডিফারেন্সিয়েশন করি এফ প্রাইম এক্স কী হবে, 4e টু দি পাওয়ার এক্সকে করলে কিন্তু e টু দি পাওয়ার এক্সই। এখানে কি আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স, e টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তাহলে দেখো আমাদের কিন্তু প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে e টু দি পাওয়ারকে করলে e টু দি পাওয়ারই, কিন্তু পাওয়ারে তো এক্স না, এক্সের জায়গায় মাইনাস এক্স, ওই জন্য ওই যে আমাদের 9.3 চেন রুল অনুযায়ী এটাকে আরেক দফা ডিফারেন্সিয়েশন করলে -1 আসবে। ফাইনালি কি দাঁড়াইলো, 4e টু দি পাওয়ার এক্স মাইনাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশনের ফলাফল। আমাদের কিন্তু আরেক দফা করতে হবে এফ ডাবল প্রাইম এক্স, ওকে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথম পদে আছে কি 4e টু দি পাওয়ার এক্স, 4 এর 4e টু দি পাওয়ার এক্স ইকুয়াল e টু দি পাওয়ার এক্সই, মাইনাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে e টু দি পাওয়ার মাইনাস এক্সই, পরে এক্সের জায়গায় মাইনাস এক্স, ওকে আবার করলে আমাদের হবে কি -1। ফাইনালি কি দাঁড়াইলো দেখো তো, 4e টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম আসলো। তাহলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশনের ফলাফল হাতে আছে। এখন আমরা চরম বিন্দু বের করব, সেই জন্য যেন কি একবার ডিফারেন্সিয়েশনের মান ইকুয়াল টু 0। তাহলে আমাদের গুরুমান লঘুমানের জন্য বিন্দু, চরম বিন্দু যেটা বের করতে হবে কি, সেটা গুরুমান ও লঘুমানের জন্য আমাদের কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশনের মান 0 বসাইতে হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশনের মানটা কি, এফ প্রাইম এক্স মানে কি, যে এইটা সমান 0 ধরে আমরা এক্স এর মান বের করব। তাহলে আমরা কি লিখতে পারি, 4e টু দি পাওয়ার এক্স মাইনাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স বের করব। দেখো এক জায়গায় e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এটাকে একটু সাইড চেঞ্জ করি। এটাকে যদি আমরা একটু সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু এরকম লিখতে পারবো, 4e টু দি পাওয়ার এক্স সমান 9e টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন তোমরা কি জানো e টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, e টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কিন্তু 1/e টু দি পাওয়ার এক্স, তাই না? 1/, লিখলে কিন্তু পাওয়ার মাইনাসটাকে প্লাস লিখতে পারা যায়। তারপর যদি আমরা এই দিকে আগায় যাই, তাহলে দেখো আমরা যদি আর গুণন করি, e টু দি পাওয়ার এক্স এসে e টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ হবে, হোল স্কয়ার হয়ে যাবে, e টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার ইকুয়াল টু কত, 4 কে ওই পার পাঠায় দাও, ওকে এই পার আনসো ওই পার একটা দিতে হবে না, ওকে না তো মন খারাপ করবে, ইকুয়াল টু কত 9/4। তারপর আমরা যদি বর্গমূল করি, e টু দি পাওয়ার এক্স সমান কিন্তু আমাদের 3/2 আসবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো নর্মালি বর্গমূল করলে প্লাস মাইনাস দিই, এই জায়গায় কেন প্লাস মাইনাস না? শোনো, e টু দি পাওয়ার এক্স হচ্ছে ই কিন্তু আমাদের 2 পয়েন্ট সামথিং, তাই না? ই কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার পাওয়ারে যাই দেও কখনো নেগেটিভ আসবে না। বিশ্বাস না হলে ক্যালকুলেটর টিপে চেক করে দেখো, ইর পাওয়ারে তুমি যে কোনো সংখ্যা দেও, মাইনাস দেও, ভগ্নাংশ দেও, প্লাসের বড় সংখ্যা দেও, মাইনাসের দিকে অনেক দূরের সংখ্যা দেও, নেগেটিভ আসবে না। ধনাত্মক সংখ্যা মনে করো 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার -100, যাই দেও নেগেটিভ আসবে না। সেই জন্য এই ক্ষেত্রে বর্গমূল করলে কিন্তু মাইনাসটা আসতেছে না। আচ্ছা, এখানে আমাদের e টু দি পাওয়ার এক্স দিয়ে কাজটা চালিয়ে দেওয়া যাবে, শুধু এক্স এর মান বের করার দরকার নাই। কেন? আমরা যে জায়গায় বসে চেক করব, এখানে কি আমাদের ইয়ে আছে, দেখো এখানে তো আমাদের নর্মাল এক্স নাই, e টু দি পাওয়ার আকারই আছে। সেই জন্য এইটাই আমরা চরম বিন্দু হিসেবে ব্যবহার কইরা ডাবল প্রাইমে বসায়া চেক করব। ওকে, তাহলে আমরা ডাবল প্রাইমে যদি চেক করি, তাহলে দেখো তো e টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 3/2 হয়, তাহলে ডাবল প্রাইমের কি অবস্থা হবে? ডাবল প্রাইমটা কত? ডাবল প্রাইমটা কত? ওই যে ডাবল প্রাইমটা হচ্ছে এইটা। এটাকে একটু সাজিয়ে লিখে দেখো তো, 4e টু দি পাওয়ার এক্স, এখানে আমাদের আছে 4e টু দি পাওয়ার এক্স প্লাস 9 ইন্টু আমাদের কিন্তু এই e টু দি পাওয়ার মাইনাস এক্স, ওকে 1/e টু দি পাওয়ার এক্স লিখে ফেলি, 1/e টু দি পাওয়ার এক্স লিখে ফেললাম। এখন আমরা যদি মানটা বসাই e টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে 3/2, তাহলে দেখো 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 1/3/2। তারপর যদি আমরা আগাইতে চাই, এখানে দেখো 2 এর সাথে 4 কাটাকাটি যায়, 2 থাকবে, 3 দুগুণে 6
প্লাস 9 ইন্টু 2/3, আবার 3 সাথে যদি 9 কাটাকাটি করে এখানে একটা 3 থাকে, তার মানে 6 প্লাস 6 মানে 12, যেটা গ্রেটার দেন 0। ডাবল প্রাইম পজিটিভ হলে লঘু মান বা ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। ডাবল প্রাইম পজিটিভ হইলে কি পাওয়া যাবে? ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তার মানে আমরা কি বলতে পারি? সুতরাং e⁻x = 3/2 এর জন্য আমরা কি পাবো? লঘুমান বা ক্ষুদ্রতম মান। প্রশ্নে যেহেতু ক্ষুদ্রতম মান কথাটা বলছে, আমরা ক্ষুদ্রতম মানটাই লিখি, ক্ষুদ্রতম মান পাবো। এই মানটার জন্য ক্ষুদ্রতম মান পাবো। তাহলে ক্ষুদ্রতম মানটা পাবো কোত্থেকে? মূল যে ফাংশন সেখানে আমাদের বসাইতে হবে। ক্ষুদ্রতম মানটার জন্য কোথায় বসাইতে হবে? মূল যে ফাংশন। মূল ফাংশন কোনটা? এই যে এইটা। এখন তোমাদের এই জায়গায় একটু লাক ফেভার করতেছে, ভাগ্য ভালো। এই ফাংশনটা আর ডাবল প্রাইম যেটা সেম জিনিস আসছে, সবসময় কিন্তু নাও আসতে পারে। এখানে যেহেতু আসছে আমরা সুবিধাটা ব্যবহার করি। ডাবল প্রাইম আর অরিজিনাল ফাংশন একই জিনিস। ডাবল প্রাইমে তো আমরা এটা বসাইছি, ফলাফল কত পাইছি? 12। তাহলে অরিজিনাল ফাংশন আর এটা যেহেতু একই জিনিস, এখানে আমরা e⁻x এর পরিবর্তে 3/2 বসাইলে কত পাবো? ইচ্ছা করলে তুমি এই জিনিসটা আবার পুরোটা লিখে দিতে পারো, আবার না লিখলো অ্যাটলিস্ট এতটুকু লিখো, নাহলে তোমার মনে কুতকুত করবে, যে সান্ত্বনা পাবা না, যে মনে হয় কি জানি লিখি নেই। তাহলে আমাদের শেষমেশ কত আসে? 12। তাহলে ক্ষুদ্রতম মানটা কিভাবে পাইলাম? ওই যে মূল ফাংশন কোনটা? এই যে এটা মূল ফাংশন। ওইখানে e⁻x এর পরিবর্তে 3/2 বসাইছি, তারপর সরল করা। এই যে এখানে কিন্তু একই ধরনের একটা কাজ করা আছে, ওইটার সুবিধাটা তুমি নিতে পারো। নিলে 12 পাইছি, এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। তাহলে এটাই আমাদের দেখানো হলো। তাহলে গুরুমান লঘুমান করার মতো স্টেপগুলো ব্যবহার করি কিন্তু আমাদের কাজটা করতে হয়েছে। ফাংশন দুইবার ডিফারেন্সিয়েশন করলাম, চরম বিন্দু বের করলাম, ডাবল প্রাইম বসে চেক করলাম, চেকের ফলাফল পজিটিভ। তার মানে ওই মান ব্যবহার করে ক্ষুদ্রতম মান পাওয়ার জন্য মূল ফাংশনে বসাইলাম, তাতেই যা করতে বলছে সেটা হয়ে গেল। এখন আমরা বই থেকে আরেকটা অঙ্ক করব, যেটা হচ্ছে 7-এর 2। এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু হালকা কঠিন হইলে এই টাইপের একটা অঙ্ক চলে আসে। তো আমাদের একটা ফাংশন দিয়ে দিছে, তারপর দেখাইতে বলছে ওর ক্ষুদ্রতম মান ই। এটা বিভিন্ন পরীক্ষায় একদম অনুরূপ অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষায় অ্যাডমিশন টেস্টেও আসে। এরকম একটা ফাংশনের ক্ষুদ্রতম মান ই দেখাইতে বলছে। ফাংশনটা কি নাম দিয়ে দিছে? না। তাহলে আমরা সুন্দর একটা নাম দিয়ে নিই। ফাংশনের সবচেয়ে সুন্দর নাম হচ্ছে f(x). এই নামটা দিলেও অনেক খুশি হয়। আচ্ছা, ওকেও দিলাম x/ln x। নাম কি দিলাম? f(x). এখন আমাদের কাজ কি? ওই যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, আগে একবার করতে হবে, তাই না? এখানে কিন্তু ভগ্নাংশ সরল করা যায় না। তাহলে আমাদের u/v আকারে আছে। তাহলে u/v সূত্র কি তোমাদের মনে আছে? তাহলে আমাদের কিন্তু u/v আকারে ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি? নিচে হবে v², উপরে কি বলো তো? v কত? ln x ইন্টু ইউর ডিফারেন্সিয়েশন। তোমরা কিন্তু এটা অনেকবার করছো, সেই জন্য একদম এত ডিটেলস কিন্তু দেখাইলে হবে না। ইউ হচ্ছে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, পরে মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন। এখন ইউ বাইরে থাকবে, ভি হচ্ছে ln x, ভি কিন্তু হর। ln x কে ডিফারেন্সিয়েশন, তাতে কত আসে? 1/x। এটা হালকার উপর ঝাপসা কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, তার মানে আমাদের কি দাঁড়াইলো? তাহলে দেখো তো, আমাদের দাঁড়াইলো ln x - 1, নিচে কি? ln x এর হোল স্কয়ার। একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এটা কিন্তু আমাদের একবার ডিফারেন্সিয়েশন। আমাদের কিন্তু গুরুমান লঘুমানের অঙ্কগুলোর ক্ষেত্রে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তার মানে ওকে আরেক দফা ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে যদি আরেক দফা ডিফারেন্সিয়েশন করি, ওইটার সাংকেতিক নাম কি হবে? f''x। আবার ভগ্নাংশ, আবার u/v, আবার ভগ্নাংশ, আবার u/v। তাহলে ইউ কত এই ক্ষেত্রে? আরেকবার যখন ডিফারেন্সিয়েশন করতে যাব তখন ইউ কিন্তু ln x - 1, ভি কত? ln x এর হোল স্কয়ার। তাহলে আমরা ভি স্কয়ার, নিচে কিন্তু ভির স্কয়ার, ln x এর হোল স্কয়ার তো আগেই আছে, স্কয়ারের স্কয়ার মানে কি? পাওয়ার 4 গেল।
ভি বাইরে থাকবে, ভি কত লন এক্স এর হোল স্কোয়ার, ভি হচ্ছে লন এক্স এর হোল স্কোয়ার, এটা বাইরে থাকবে। লবকে ডিফারেন্সিয়েশন, লব মানে লন এক্স মাইনাস ওয়ান, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েশন করে ফেলি। দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x, আর শুধু 1কে করলে -0, না লিখলেও হয়তো, আচ্ছা মানসিক শান্তির জন্য আমরা লিখলাম। ভি বাইরে থাকলো, ইউ কিন্তু দুই পদ বিশিষ্ট, প্রথম পদ লন এক্স ডিফারেন্সিয়েশন 1/x, পরের মাইনাস, দ্বিতীয় পদে 1 ওর ডিফারেন্সিয়েশন 0। এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। ভি বাইরে, ইউকে ডিফারেন্সিয়েশন করলাম, এখন ইউ বলবে আমি বাইরে যাই, তুমি ডিফারেন্সিয়েশন করো। ওকে, লন এক্স মাইনাস ওয়ান বাইরে থাকবে, কার ডিফারেন্সিয়েশন হবে ভির। ভি কোনটা, ওই যে নিচেরটা, লন এক্স হোল স্কোয়ার মানে পাওয়ার 2, তার মানে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 2 সামনে আসবে, পাওয়ার 1 কইমা শুধু লন এক্স হবে, তারপর লন এক্সের আবার ডিফারেন্সিয়েশন, তাতে কি হবে 1/x। দেখো এটা কিন্তু আমাদের 9.3 চেইন রুল, পাওয়ার আকারের ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, পাওয়ার সামনে এসে গুণ হইল, ইউ কিন্তু বাইরে, পাওয়ার সামনে এসে গুণ হইল, পাওয়ার 1 কমলো, যার উপর পাওয়ার তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে 2 সামনে এসে গুণ হইল, লন এক্স এর পাওয়ার কইমা 2 থেকে কইমে শুধু লন এক্স হইল, লন এক্স এর পাওয়ার মনে করে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে লন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এই দফায় আমরা এসে উপনীত হইলাম। এখন যদি একটু সরল করে রাখো তোমাদের জন্য ভালোই হবে। তাহলে আমাদের নিচে আছে কি, নিচে আছে লন এক্স এর হোল পাওয়ার 4, উপরে এই জায়গায় কি হবে তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের আছে লন এক্স এর হোল স্কোয়ার, সাথে কি, সাথে কিন্তু 1/x, পরে কি, পরে আছে মাইনাস, এই জায়গায় কি দেখো তো, এই জায়গায় আমাদের যদি একটু গুণও করে দাও তাতেও হবে, অথবা তোমরা ইচ্ছে করলে কমনও নিতে পারো, এই জায়গায় আছে কমন বা এইভাবে রেখে দিতে পারো। এখানে আমাদের আছে কিন্তু ln x minus 1 into 2 ln x into 1/x, এটাকে আর বেশি ঘাটাঘাটি করলাম না, এরকমভাবে থাকলো। তাহলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশনের ফলাফল কিন্তু রেডি। এটাকে আরো সরল করা যায়, বাট এইভাবে এতটুকু রাখলে তোমার কাজ হয়ে যাবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে গুরুমান লঘুমানের জন্য একবার ডিফারেন্সিয়েশনের মান 0 ধরে চরম বিন্দু বের করতে হবে। তাইলে দেখো গুরুমান ও লঘুমানের জন্য, গুরুমান ও লঘুমানের জন্য আমাদের কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন f প্রাইম x ইকুয়াল টু 0 বসাইতে হবে। f প্রাইম x যেন কোনটা, ওই যে এটা, এটা কিন্তু আমাদের f প্রাইম x, এই যে এটা সমান 0, ln x মাইনাস 1, ln x মাইনাস 1, নিচে কি ln x এর হোল স্কোয়ার, এটা সমান 0। এখন তোমরা যদি এখান থেকে একটু আর গুণন করো, তাহলে দেখো ln x এর হোল স্কোয়ার ওই পার যে 0 এর সাথে গুণ হয়ে ওইটা বাদ পড়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকে কি ln x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন তোমরা কি জানো, এখান থেকে আমরা লিখতে পারবো ln x ইকুয়াল টু 1। এখন আমাদের দরকার শুধু x এর মান, তাহলে ln x ইকুয়াল টু 1, 1কে কিন্তু আমরা ln e লিখতে পারি, এটা জানা থাকার কথা। আমরা 1কে কি লিখতে পারি, ln e, ln e এর মান 1, বিশ্বাস না হলে ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো, এটা অষ্টম অধ্যায়ে আছে, আমাদের অন্য একটা ভিডিও টিউটোরিয়াল এটা প্রমাণও করে দিছি। তাহলে দেখো ln x ইকুয়াল টু ln e, 1কে আমরা ln e লিখলাম, এখন ln উঠায় দাও, তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু e, এইটাই আমাদের চরম বিন্দু, x ইকুয়াল টু e আর ln x ইকুয়াল টু 1 একই কথা, কিন্তু x ইকুয়াল টু e যেই কথা, ln x ইকুয়াল টু 1 একই কথা, কারণ এটি সমাধান করে এটা আমরা পাইছি। তাইলে দেখো তো আমাদের এখন কি করতে হবে, ডাবল প্রাইমে বসে চেক করতে হবে, x ইকুয়াল টু e হইলে f ডাবল প্রাইম e কোত্থেকে পাবো, ওই যে এখানে বসাবো, বুঝতে পারছি, এই যে এটা আমাদের ডাবল প্রাইমের সূত্র না, এটা কিন্তু আমাদের ডাবল প্রাইমের সূত্র। এই জায়গায় আমরা কি করব, x এর জায়গায় e বসাবো, x এর জায়গায় e বসানো আর ln x এর জায়গায় 1 বসানো একই কথা, এইটারই তো একটা সমাধান করে এটা পাইছি। আচ্ছা, তাহলে আমরা ডাবল প্রাইমে বসাবো, আমি একটু এই জায়গায় বসানোটা একটু শর্টকাট করতেছি। দেখো
এক্সের জায়গায় ই, তাহলে আর লন এক্সের জায়গায় 1, তাহলে এখানে লন এক্স আছে, লন এক্সের জায়গায় আমরা 1 লিখে ফেলি, কি বলো? তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো? 1 স্কোয়ার ইন্টু 1/e। এই জায়গায় আমরা কি লিখতে পারবো? 1 স্কোয়ার ইন্টু 1/e, পরে মাইনাস, এখানে কি আছে? লন এক্স, লন এক্সের জায়গায় কি? লন এক্সের জায়গায় আমরা কি বসাবো? ওই যে 1, কারণ এক্স ইকুয়াল টু ই বসানো আর লন এক্স ইকুয়াল টু 1 বসানো একই কথা। লন এক্সের মান যদি 1 বসাও তাহলে দেখো তো কি ঘটনা ঘটে। 1 মাইনাস 1 0, এই অংশটা 0 মানে এই পুরো অংশটাই 0 হয়ে যাচ্ছে। ডাবল প্রাইমের লবের যে দ্বিতীয় পদ ই এতটুকের কারণে পুরাটাই কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, এই পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একবার 0 লিখে দিলাম। দেখো এক্সের জায়গায় ই বসানো আর লন এক্সের জায়গায় 1 বসানো একই কথা, কারণ তোমার লন ইর মান তো 1 হচ্ছে। তাহলে দেখো দ্বিতীয় অংশটা 0 হয়ে যাচ্ছে। নিচে কি আছে? লন এক্স, লন এক্স মানে কি? 1, তাহলে নিচে আমরা লিখতে পারবো 1 এর পাওয়ার 4, 1 এর পাওয়ার 4 তো 1ই হবে। ওকে, পরে দেখো আমরা কি লিখতে পারি? নিচে 1 বাদ দাও, 1 দ্বারা ভাগ করলে তো যা আছে তাই থাকে, তার মানে ফাইনালি কি থাকলো? 1/e। 1/e কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ ইর মান কিন্তু আমাদের 2.72 এরকম। তার মানে তোমাদের এক্ষেত্রে কি আমরা ডাবল প্রাইম থেকে কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি। কেন? এখানে তো কোনো মাইনাস চিহ্ন নাই, ইর মানও 2.1/2, 1/2ই ধরো, 2.7কে তুমি 2ই ধরো, 1/2 মানে হাফ, হাফ মানে 0.5, নেগেটিভ তো না, নেগেটিভ হলে তো সামনে একটা মাইনাস চিহ্ন থাকতো, কিন্তু কোনো মাইনাস নাই, ইর মান তো একটা ধনাত্মক সংখ্যা, ভগ্নাংশ, ভগ্নাংশ তো নেগেটিভ না। তার মানে এটা কি পাচ্ছি? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হইলে আমরা কি পাই? লঘু মান বা ক্ষুদ্রতম মান। তাহলে আমরা কি বলতে পারবো? x = e এর জন্য ক্ষুদ্রতম মান। কেন? ওই যে ডাবল প্রাইম পজিটিভ আসছে, এর জন্য কি আমরা পাবো? ক্ষুদ্রতম মান। তাহলে ক্ষুদ্রতম মানটা কি হবে? মূল ফাংশন। মূল ফাংশন কোনটা? ওই যে মূল ফাংশন, এইখানে বসাবা। এক্স এর জায়গায় ই আর লন এক্স এর জায়গায় 1, ইচ্ছা করলে তোমাদের এখানেও ই বসায় দেখতে পারো। এই যে এক্স এর জায়গায়, আচ্ছা মূল ফাংশনটা আমরা প্রয়োজনে লিখে নিলাম, এক্স এর জায়গায় ই আর লন এক্স এর জায়গায় এখানে ই বসায় দেখো একই কথা, e/1, তার মানে কি আসে? ই আসে। তাহলে দেখতে পাচ্ছ ওই যে মূল ফাংশনটা আবার লিখে নিছি, মূল ফাংশনে এক্স এর পরিবর্তে ই বসাইছি। তাহলে এক্স এর জায়গায় ই আর লন এক্স এর জায়গায় এখানে ই, লন ইর মান 1, তাতে e/1, তার মানে কি আসছে? ক্ষুদ্রতম মানটা ই আসছে। এটাই কিন্তু আমাদের দেখানো হইল। তাহলে ম্যাথটা কিন্তু একদম এত কঠিন না। তোমাদের যে ফাংশনটা দিয়ে দিছে এটাকে f(x) নাম দিলাম, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। গুণমান লঘুমানের জন্য কিন্তু আমাদের প্রথমে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে হয়। u/v ভগ্নাংশ আকারে আছে, সেই জন্য u/v নিয়ম অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েশন করছি। পরে চরম বিন্দু বা গুণমান লঘুমানের বিন্দু পাওয়ার জন্য একবার ডিফারেন্সিয়েশন সমান 0 বসায়া আমরা পাইছি ln x = 1, 1কে ln e লেখা যায়, তার মানে x এর মান e পাইছি। তারপরে x এর মান e আর ln x এর মান 1 তো একই কথা, ওইটা ডাবল প্রাইমে বসায় আমরা দেখছি ডাবল প্রাইম 1/e আসছে, যা একটা ধনাত্মক সংখ্যা। তার মানে x = e এর জন্য আমরা কি পাবো? ক্ষুদ্রতম মান। ক্ষুদ্রতম মানটা কিভাবে পাবো? ওই যে মূল ফাংশন। মূল ফাংশন কোনটা? এইটা বা এটা। ওইখানে x এর জায়গায় e বসায় আমরা দেখতে পাইলাম ক্ষুদ্রতম মানটা e আসতেছে। এইটাই তাহলে আমাদের এই অঙ্কটা। আমরা কিন্তু 9.9 এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে ফেলছি। এছাড়া আগামী লেকচারটায় আরও কতগুলো অঙ্ক করব। তোমরা অবশ্যই ভালো করে লেকচারটা দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে অঙ্কগুলো মিলতে চায় না। তাহলে পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ।